নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। টেকসই গণতন্ত্রের লক্ষ্যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করতে চায় অন্তর্বর্তী সরকারের যারা ক্ষমতাসীন তারা। অনেকে আবার বলছেন যে তাই এই অন্তর্বর্তী সরকার দিয়ে আসলে বাংলাদেশের অনেক কিছুই এখন সম্ভব হচ্ছে না, অনেক জায়গায় অনেক কিছু স্টাক হয়ে থাকছে, একটি নির্বাচিত সরকারি ক্ষমতা আসা দরকার। অনেকে আবার বলছেন যে এই সরকার কারো কাছে নির্বাচনের জন্য যাওয়ার জন্য বা নির্বাচন ঘোষণা করার জন্য দরকার কিছু সংস্কারও। এসব নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে আমাদের স্বাগত জানাই এবং আপনি আমাদের সাথে থাকছেন এবং সময় দিয়েছেন সেজন্য আপনিও আমাদের কৃতজ্ঞতা জানবেন। আমাদের সঙ্গে আরো রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক, তুমুল জনপ্রিয় টেলিভিশন মুখ এখন জনাব মাসুদ কামাল। জনাব মাসুদ কামাল, আপনাকেও আমাদের শুভেচ্ছা জানাই, আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য শুভেচ্ছা কৃতজ্ঞতা জানবেন। আমি আমি একটি প্রশ্ন দিয়ে আসলে প্রথমে আপনাদের দুজনের কাছ থেকে, আমরা যখন আরেকবার অন্তর্বর্তীকালীন সরকার দেখেছিলাম সেই 2007 সালের ক্ষেত্রে, সেই ক্ষেত্রেও আপনি গুণগত পরিবর্তন এবং দলের ভিতরে বাইরে রাজনৈতিক পরিবর্তনের কথা অনেক বলেছেন এবং সেইটাকে সংস্কার বলে সংস্কারপন্থী নাম দিয়ে সংস্কার উদ্যোগ ব্যর্থ হওয়ার পরে আপনার উপরে আসলে নানা ধরনের, মানে আমি কি বলবো যে এটা নানা ধরনের স্টিম রোলার যদি আমরা বলি বা নানা ধরনের অন্যায় বলি, অত্যাচার বলি, নির্যাতন বলি, সেগুলি আপনারা চলেছে। এখনো আপনি সংস্কার আপনি দেখতে পাচ্ছেন না যে সংস্কার আপনি কাঙ্ক্ষা করছিলেন। এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? মানে এই সংস্কারটা হচ্ছে না কেন, বা হলে আপনি আসলে কি দেখলে আপনি বুঝতে পারতেন, কি রূপান্তর দেখলে আপনি বুঝতে পারতেন যে এটা আসলে সংস্কার কিছুটা হচ্ছে? সকল রাজনৈতিক দল সহ দেশের মানুষও এক প্রকার মেনে নিয়েছিল যে 2028 সাল পর্যন্ত অ্যাটলিস্ট চোখ বন্ধ করে আওয়ামী লীগ থাকবে এবং তারপরেও আরো 5 বছর থেকে সেটা সেই 41 পর্যন্ত গড়াবে কিনা সেটা নিয়ে নানান তর্ক বিতর্ক বা কিছু কথাবার্তা হয়তো সমাজে বা রাজনীতির মাঠে চালু ছিল, কিন্তু অ্যাটলিস্ট 28 পর্যন্ত মোটা দাগে সকলেই হাসিনাকে মেনে নিয়েছিল। কিন্তু এর মধ্যে যে হঠাৎ করে এমন একটি ধাক্কা আসবে, সেটা আজকে বুকে হাত দিয়ে সকলে যদি যার যার কাছে নিজের সৎ থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে, আমার মনে হয় তারা তাদের উত্তরটি পেয়ে যাবে। আর যে কথাটি আপনি বলছেন যে খুব বেশি বোধহয় আর পার্টিজান থাকা যাচ্ছে না, খুব বেশি বোধহয় বিএনপি আর আমাকে মনে হচ্ছে না, তার কারণ সম্ভবত এই ধাক্কাটি না আমার মনে হয় প্রত্যেকের ভেতরেই নাড়া দিয়ে গেছে। ধরুন আমি যদি একজন ব্যক্তিগত রাজনীতিবিদের বা একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী এবং একজন আইনজীবী মানবাধিকার কর্মীর চোখ দিয়ে পুরো ঘটনাটিকে দেখি, আমার কাছে মনে হয়েছে কেবলমাত্র একটি নির্বাচন, কেবলমাত্র মন্ত্রিসভার মুখগুলোর পরিবর্তন, কিংবা আমার কাছে মনে হয়েছে যে আমার চিন্তার জগতে যে বিরাট একটি ধাক্কা লেগেছে, এই ধাক্কাটি আসলে সকলেরই কম বেশি লেগেছে, কিন্তু এটার স্থায়িত্ব বা এটার ইম্প্যাক্ট এক একজনের জীবনে এক এক রকম হবে। ধরুন আমার কাছে মনে হয়েছে যে একটি সুষ্ঠু নির্বাচন, বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচনের ধারাবাহিকতা থাকতো তাহলে কি হতো? তাহলে 2014 সালে হাইলি লাইকলি বিএনপি সরকার গঠন করত এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী দলে বসতো। 18তে গিয়ে হয়তো আবার তারা ক্ষমতায় যেত, 24-এ হয়তো আবার অন্য আরেকটি দল বিএনপি হয়তো ক্ষমতায় আসতো। এভাবে একটা পালা বদলের মধ্যে দিয়ে যেত এবং পালা বদলের মধ্যে দিয়ে গেলে যে বিষয়টি হতো খালেদ, আমার কাছে মনে হয় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো যেগুলোকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হয়েছে 15 বছরে, সেই প্রতিষ্ঠানগুলোকে এভাবে হয়তো ভেঙে ফেলা যেত না। আজকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি মসজিদের খতিব থেকে শুরু করে একেবারে পাড়ার স্কুলের হেডমাস্টার পর্যন্ত পালিয়ে যে প্রাণ বাঁচাচ্ছেন, কারণ সোশ্যাল টেক্সচারটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়ে একেবারে প্রান্তিক লেভেল পর্যন্ত সকলকেই এক দলের সদস্য হয়ে যেতে হচ্ছে। এই অবস্থাতে বাংলাদেশ যেত না। একটা পাওয়ারের তো একটা ব্যালেন্স থাকে, ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল। ভার্টিক্যালটা হয় রাষ্ট্র, হরাইজন্টালটা হয় সমাজ। কিন্তু আমাদের এই সমাজের টেক্সচারটাকে, সমাজের বুননটাকে খুবই সিস্টেম্যাটিক্যালি হত্যা করা হয়েছে এবং হত্যা করা হয়েছে খুবই একটা পারপাসফুলি, একটা মানে লক্ষ্যকে সামনে রেখে। লক্ষ্যটা হচ্ছে আমাকে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে। সুতরাং এইরকম ভুল যদি পরবর্তীতে কোনো রাজনৈতিক গোষ্ঠী এই ভুলটি করবার ন্যূনতম চেষ্টা করে, এই দেশের মানুষ কিন্তু মরতে শিখেছে এবং ওরা কিন্তু একটা ভীতির মধ্যে ছিল। হ্যাঁ, 15 বছর লিখতে ভয় পায়, বলতে ভয় পায়, নিজেকে এক্সপ্রেস করতে ভয় পায়, ইচ্ছা করে একটা পালের মধ্যে লুকিয়ে থাকে। সেই জায়গা থেকে একটু ইন্টারাপ্ট করি, আপনি যেই
অবস্থাটা বর্ণনা দিলেন, আপনার মনে কি এই শঙ্কাটা রয়ে গেছে, যেহেতু আপনি শুরু করেছিলেন যে এক পাল মানুষ থেকে আরেক পাল মানুষ, আপনার মধ্যে কি এই শঙ্কা রয়ে গেছে যে বিএনপি আসলেও তাদের ইয়াটা একটা লম্বা হবে এবং প্রায় একই ধরনের জায়গা হবে, যেইটা মানে যেই আশঙ্কা মান্না ভাইয়েরও আছে, সেই আশঙ্কা কি আপনারও আছে যদি আসলে এই গুণগত পরিবর্তনটা না হয়? দেখুন, বিএনপি 17 বছর নানান রকম জুলুমের মধ্যে দিয়ে গেছে। এই জুলুমের শিক্ষা বিএনপি কতটা নিয়েছে এটা বিএনপি ক্ষমতায় আসলেই আরো পরিষ্কারভাবে বোঝা যাবে। তবে বিভিন্ন জায়গায় আমরা যেই মেসেজগুলো পাই সেই মেসেজগুলো খুব সুখকর নয়, এবং এটা যে সুখকর নয় এটা তো বিএনপির চেয়ারম্যান নিজেই স্বীকার করছেন, তাই না? তো তাহলে অথচ উনি কিন্তু বারবার ওনার নেতা কর্মীদের সতর্ক করছেন। এখানে দুটো তিনটা বিষয় হতে পারে, যে এক হচ্ছে যে ওনার বক্তব্য কি ওনার দলের তৃণমূলে যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন, মধ্যম পর্যায়ের যারা যুক্ত হচ্ছে। একটা সেকেন্ড বেশি ফারানা, আপনি যখন এই কথা বলছেন, আমাদের একজন দর্শক এই মন্তব্য পাঠিয়েছেন যে ফেসিস্ট আমলে রুমিন ফারানার প্রতিবাদী ভয়েস আমাদের সকলকে প্রেরণা যোগাতো, এখন কিছু কিছু এলাকায় বিএনপির অপকর্মের বিরুদ্ধে আমরা কি সেই একই কণ্ঠ শুনতে পাবো কিনা? ইন্টারেস্টিং, আমি ঠিক এই কথাটাই বলছিলাম, তাই না খালেদ ভাই? হ্যাঁ, তো এই ওনার এই কথাটা কি লোয়ার লেভেল, লোয়ার টায়ার, মিড টায়ার এন্ড হাই টায়ার খুব বেশি গুরুত্ব দিচ্ছে না? গুরুত্ব না দিলে কেন দিচ্ছে না? কারণ তারা কি মনে করছে যে কোনো ব্যবস্থা নেওয়া হবে না? কিন্তু আমরা তো বেশ কয়েকটি জায়গায় ব্যবস্থা নিতেও দেখলাম, তাই না? যদিও পরবর্তীতে আমরা দেখেছি যে অনেককেই আবার স্থগিত পদ আবার ফিরে এসছে, কিংবা বিরাট অভিষেকও হয়েছে দলে। তো এগুলো কি আসলে একটা বার্তা পৌঁছায় যে আসলে খুব বেশি কিছু হবে না, এই প্রথম একটু একটু ব্যবস্থা হবে, পরে আবার যেই থোর বড়ি খাড়া বড়ি থোর? তো এই কথাগুলো বলবার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার বাংলাদেশে বসে একটু কিছু টোল আছে ডেফিনেটলি, তাই না? সো ফর এক্সাম্পল, সেই টোলটা কি হতে পারে? আমি নিজেও নিজের সাথে হিসাব করেছি। সেই টোলটা হতে পারে যে হয়তো আমাকে নমিনেশন দেওয়া হবে না, মন্ত্রিত্বের হয়তো প্রশ্ন থাকবে না। কিন্তু দেখুন, একটা রাষ্ট্র গঠন করতে এই ছোট ছোট জিনিসগুলোতে ছাড় দেয়া, আমার এমপি না হওয়া, কিংবা আমার মতন আর 10 জন যদি কারো সাহস, আমি জানি না 15 বছর আমি সাহস দেখি নাই, আগামী 10 বছর আমি সাহস দেখবো কিনা খালেদ, আই এম ভেরি সরি। আমি না বেরিসা ফারানা, আপনাকে একটু থামাই এই পর্যায়ে। আমি শুধু প্রশ্নটা করে রাখি, সেটা হচ্ছে যে আপনি একাদশ জাতীয় সংসদে অন্যতম বিরোধী কণ্ঠস্বর ছিলেন, সংসদের মধ্যে সংসদের বাইরে, কিন্তু যারাই বিগত 3 সংসদ নির্বাচন অংশ নিয়েছেন, সংসদে গিয়েছিলেন, তাদের ভালোভাবে দেখছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিগত 3টি নির্বাচনের সমালোচনা করলে একই সঙ্গে সংসদে থাকা ঠিক হয়েছে কিনা সেটি প্রশ্ন করছে। আমাদের দুটি প্রশ্ন, যে আপনি আসলে অন্য কোন রাজনৈতিক দলে, বিশেষ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি একটি রাজনৈতিক দল সংগঠন করে সেখানে আপনি যাবেন কিনা, এক। আর দুই হচ্ছে যে আপনি যে আশঙ্কাটি করছেন যে আসলে নমিনেশন মনোনয়ন না পাওয়ার ব্যাপারে, সেটির ক্ষেত্রে আমি সেটা বলছি না খালেদ, আমি একটু ক্লিয়ার করি, না হলে না খুব একটা হেজি হয়ে থাকে। মানে আমি বলছি এই ঝুঁকিগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি হয়, আমি পাবো না বা পাবো কোনোটাই বলছি না, এই ঝুঁকি তৈরি হয়। এই ঝুঁকি নেওয়ার দেশের স্বার্থে, দেশের কল্যাণ, এবং যে ধরেন একগুচ্ছ মানুষ, কয়েক লক্ষ মানুষের কিন্তু একটা প্রত্যাশা যে 15 বছর তো ওই মানুষটিকে আমরা সত্য বলতে দেখেছি, সাহসী ভূমিকায় দেখেছি, এখন কি তিনি ওই জায়গাগুলোতে কম্প্রোমাইজড হয়ে যাবেন? একটি নমিনেশনের জন্য কিংবা একটি মন্ত্রিত্বের জন্য করে কম্প্রোমাইজ করবেন? আমি আসলে বেছে নিয়েছি কম্প্রোমাইজ না করাটাই। ওকে, আমরা ওই প্রশ্নটা, মানে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যাবেন কিনা তারা রাজনৈতিক দল করলে, সেই প্রশ্নটাতে আমরা একটু পরে আসবো। আমি আবারও আপনাদের দর্শকদের, মানে আপনার এই পজিশনের অনুবাদ দর্শকদের কারো কাছে কি সেটি একটু আপনাকে শোনাই, আপনি একটু মান্নান ভাইয়ের কাছে যাই। মাহফুজ আহমেদ তিনি ইংরেজিতে বলছেন, দি লেডি ইজ হিপোক্রিটিক্যাল, শি ডাজন্ট প্রেফার আওয়ামী লীগ বাট শি হ্যাজ সফট কর্নার ফর স্টুডেন্ট উইং অফ আওয়ামী লীগ। প্রতিটি নিয়োগ, প্রতিটি পদোন্নতি, অ্যাপেলেট ডিভিশনে যাওয়া, অ্যাপেলেট ডিভিশন থেকে কে চিফ জাস্টিস হবেন সেটা নির্ণয় করা, এই সকল কিছুই আসলে রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছে। এবং আপনি চিন্তা করে দেখেন, এই যে আবারও সেই ইতিহাস টানতে হয়, স্বাধীনতার 54 বছর খালেদ ভাই, হ্যাঁ, আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের তত ধারা, তাই না? অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না। কেন করলাম না? কারণ আমরা না আসলে আমাদের খাস বল্টু পিল্টু লালটুকে বিচারক হিসেবে দেখতে চাই, এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব তখন
আমার যা যা মামলা যেভাবে হলে আমার সুবিধা হয়, রায়গুলো শেষে ভাবে হবে। হ্যাঁ, হাসিনা একেবারে নগ্ন ভাবে করেছে বলে না, আমাদের কাছে একেবারে চোখে মনে হয় যেন খুব বেশি আমাদের চোখে লেগেছে। কিন্তু বেরেশা ফারহানা, আপনি যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করে নাই? আপনি যাদের লালটু পল্টু ঝন্টু মন্টুর কথা বলেছেন, যতবার বলেছেন ততবার তো আপনাকে একই প্রশ্ন বলতে হয়েছে যে বিএনপি কি এটা করে নাই কিনা। নিশ্চয়ই শুনতে হয়েছে, এবং সে কারণে কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্ন ভাবে করেছে, কারণ সে সময় পেয়েছে বেশি, তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোট ছাড়া, তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো। সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ভীষণভাবে ব্যবহার করতে হয়েছে, অন্য গভর্নমেন্টকে ততটা সুযোগও তারা পায় নাই এবং ততটা তাদের ব্যবহারও করতে হয় না। সেই জায়গাটাতে কিছুটা ডিফারেন্স আছে, মাত্রাগত পার্থক্য, লেটস পুট ইট ইন দিস ওয়ে, মাত্রাগত পার্থক্য। হ্যাঁ, সে কারণে আমরা দেখছি যে বাংলাদেশে জাতীয় স্লোগান কি হবে এটাও হাইকোর্ট নির্ধারণ করে। একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে, ফর গড সেক ইটস আ পলিটিক্যাল কোয়েশ্চেন খালেদ ভাই, তাই না? মানে আপনি যেই দলই করেন, যেই মতই করেন, কিংবা আপনি যাই হন না কেন, আপনি যদি সুস্থ মানুষ হন, আপনি যা বুঝবেন যে এটা পলিটিক্যাল কোয়েশ্চেন। কিন্তু এইটাও আমরা না হাইকোর্ট বা অ্যাপিলেট ডিভিশন থেকে এটা করায় নিব। আবার ধরেন আমাদের সংবিধানকে আমরা মোটা দাগে একটা পারিবারিক বইয়ের মতো করে ফেলবো, আমরা যা যা চাই তার সবই সংবিধানে থাকবে, এবং এমন সব অদ্ভুত প্রপোজিশন আমরা সংবিধানে দেব যে আমরা সামনে ভবিষ্যতে যত সংসদ আসবে সেই সবগুলো সংসদকে আমরা বেঁধে ফেলার চেষ্টা করব। মানে তারা কি কি আইন করতে পারবে, কি কি পারবে না, সংবিধানের কোন কোন অংশ তারা 2/3 কেন 3/4 মেজরিটি দিয়েও চেঞ্জ করতে পারবে না, এরকম অংশ আমরা সংবিধানে বলে আবার সেটা লিখে দেবো যেটা অপরিবর্তনীয়, which itself is unconstitutional, okay, which itself is unconstitutional. So এগুলোর মধ্যে দিয়ে তো বাংলাদেশ গেছে। সে কারণে আমি মনে করি খালেদ ভাই যে আমরা না একটা ঝাঁকি খেয়েছে বাংলাদেশ, মানুষ, দেশ, রাষ্ট্র, সরকার ঝাঁকি খেয়েছে। কিন্তু এই ঝাঁকিটাতেই যে আমরা একেবারে ঠিকঠাক ফিটফাট হয়ে বিলাতি কায়দার ওয়েস্টমিনিস্টার গণতন্ত্রে অভ্যস্ত হয়ে যাব, কিংবা ইভেন ঘরের পাশের ভারতের গণতন্ত্র আমরা বুঝে যাব, এটা ভুল। আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে খালেদ ভাই, অ্যাটলিস্ট ভারতের পর্যায়ের একটা গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিকীকরণের দিকে যেতে আমাদের আরো 50-100 বছর সময় লাগবে। এবং সেই কারণে আমি আমার আগের সেগমেন্টের কথা ধরে আমি একটু সূত্র ধরে বলি যে আমাদের মতন মানে ধরেন অ্যাজ অন টুডে আমার যে ভূমিকা, হ্যাঁ, এটার জন্য আমাদের মতন মানুষদেরকে কিছুটা প্রাইস পে করতে হবে, পে করতে 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 এক সময় গিয়ে, সেটা আজ থেকে মেবি 70 বছর 80 বছর পরে, হয়তো দলগুলোর ভেতরে সেরকম ডেমোক্রেসির চর্চা আসবে, হয়তো রাষ্ট্রের ভেতর সেরকম ডেমোক্রেটিক ভয়েস আমরা পাবো যেটা একটা স্মুথ ডেমোক্রেসিকে সাপোর্ট করে। এইটুকুই আমি বলতে পারি। বেরেশা ফারহানা, তাহলে আমরা এরকম ধরে নিতে পারি যে আপনার কথা থেকে যদি আমরা একটা উপসংহার টানতে চাই যে ধরেন সবগুলি দল, বিএনপি ইনক্লুডেড, এর মধ্যে গণতন্ত্র আসতে 70-80 বছরের মতো লাগতে পারে। দেখুন, আমি it's just a speculation, it could be 50 years. আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা ঠিক আছে, it all depends on the will of the people. আমার দেশের মানুষ আসলে কি চায়। ওকে, রাইট। হ্যাঁ, আমার দেশের মানুষকে সচেতন করার দায়িত্ব আমাদের, কতটুকু সচেতন করা, কত সময় নিয়ে হবে, এটা তাদের উপর। আমার বেশ ফারহানা, আমি একটু আসি আপনার কাছে, আমি মান্নাভাইকে যেতে চাই। মান্না ভাই, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে এটা তো এরকম হওয়ার কথা যে নেত্রী আসলে, আপনি আপনার এই প্রশ্নের জবাবটা দেওয়ার আগে যেহেতু একটু অধিকার চর্চা করতে পারিনি কি, আমি যে প্রশ্নটা আপনি রুমিন ফারহানা করেছেন, আচ্ছা শিওর, তাহলে আপনি একটু বললেন, আমরা একটু আপনাকে আরেকটা জিনিস শোনাই যে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে নির্বাচনের আগে বড় ধরনের সংস্কার করা হবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের এই অবস্থান সমর্থন করেন কিনা, বড় ধরনের সংস্কার করা হবে এটা সমর্থন করেন কিনা, সেইটা সমর্থন করে 83% দর্শক, সমর্থন করেন না হচ্ছে 17% দর্শক। আমাদের জন্য একটি স্টেগারিং নাম্বার, 145,000 মানুষ, মানে 1,45,000 মানুষ ভোট দিয়েছেন এটার মধ্যে। জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে এনসিপির 5 জন নেতা কক্সবাজার গিয়েছিলেন হঠাৎ করে, এবং তারা যে গিয়েছিলেন এটা নিয়ে অনেক হইচই হয়েছে, বিভিন্ন পত্রিকার রিপোর্ট হয়েছে, টেলিভিশনের স্ক্রলে দেখা গেছে, সামাজিক মাধ্যমে নানা খবর ছাপা হয়েছে, কিছু খবর কিছু গুজব একসঙ্গে ব্লেন্ড করে প্রচার করা হয়েছে, নানা কিছু হয়েছে।
এমনকি কেউ কেউ লিখেছে, কেউ কেউ বলেছে যে ওখানে যে নাকি তারা 5 তারকা হোটেলে মিটিং করেছে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে। পরে বসে জানা গেছে যে পিটার হাস আসলে সেখানে ছিলেনই না, উনি এখন বাংলাদেশে আসেন নাই। আবার গভীর রাতে আমি এমনও পেয়েছি, আমার কাছে একজন পাঠিয়েছেন যে পিটার হাস যে বাংলাদেশে আছেন তার প্রমাণ পাঠিয়েছেন। কিভাবে প্রমাণ পাঠিয়েছেন? উনি সিভিল এভিয়েশনের এই যে আপনার ভিআইপি লাউঞ্জ বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ যে ব্যবহার করা হয়েছে সেখানে একটা তালিকা পাঠিয়েছেন যেখানে পিটার হাসের নাম আছে। পরে আবার জানা গেল যে না, ফ্যাক্ট চেকিং দেখা গেল ওটা একটা ফেক চিঠি, মানে আসলে পিটার হাস বাংলাদেশে নেই, তো তার নামও এখানে ঢুকানো হয়েছে। আসলে এগুলি কেন, এই জিনিসগুলি যে হয়েছে সেগুলি কেন, মানে ব্যাপারটা হলো কি, আসলে কালকে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি কিন্তু, এবং এই দিন জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে। এই জুলাই ঘোষণাপত্রের জন্য সবচেয়ে যারা সোচ্চার ছিলেন তারা কিন্তু এই নেতৃবৃন্দরাই। এর মধ্যে হাসনাত আবদুল্লাহ গত বছরের অগাস্টের শেষ দিন, গত বছরের ডিসেম্বরের শেষ দিন উনি ঘোষণা করেছিলেন যদি সরকার ঘোষণা না করে তাহলে তারা যে শহীদ মিনারে যে ঘোষণা করবে। সবাই মনে করত এবং আমরাও মনে করতাম যে জুলাই ঘোষণাপত্রটা আসলে এই ছাত্রদেরই একটা দাবি, সেই দাবি যেদিন সরকারিভাবে প্রকাশ করা হবে সেদিন তারা সেই প্রকাশ করার যে জায়গাটা বেশ জাঁকজমকপূর্ণভাবে প্রকাশ করা হয়েছে, কিন্তু সেখানে তারা অনুপস্থিত থাকবেন এটা আসলে কেউ মানতে পারে না। এবং মানতে পারে নাই বলেই সবাই বুঝতে চেয়েছে যে ওনারা কেন গিয়েছেন। তখন যে যা বলেছে, পিটার হাসকে আনছে, কেউ অন্য কোনো দেশের কোনো বিদেশি লোককে আনছে, নানা রকম ইকুয়েশনের মাধ্যমে এটা নিয়ে বেশ একটা মুখরোচক আলোচনা কালকে সারাদিন চলেছে। আজকে তার প্রতিক্রিয়া আমরা দেখতে পেলাম তাদের দলের মধ্যেই, তাদের দলের যে শীর্ষ 2 নেতা আহ্বায়ক এবং সদস্য সচিব নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন, তারা এই 5 জনকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন। দেখুন, আমি যদি ওই 2 জনকে বাদ রাখি, শীর্ষস্থানীয় ওই 2 জনকে বাদ রাখি, তারপর যদি আমি আপনাকে 5 জন শীর্ষস্থানীয় নেতার কথা বলতে বলি জাতীয় নাগরিক পার্টি, তাহলে কিন্তু এখান থেকে আপনি 4 জনের নাম উচ্চারণ করতেই হবে। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তাসনিম জারা, এরা কিন্তু শীর্ষস্থানীয় প্রথম সারির যে 10 জন নেতৃবৃন্দ, তার মধ্যে এই 4 জন তো থাকবেনই। তাদের সঙ্গে আরও একজন আছেন খালেদ সাইফুল্লাহ, উনিও এই দলে যুগ্ম আহ্বায়ক, বাট উনি অতটা প্রমিনেন্ট হতো না। উনি আবার এই তাসনিম জারার স্বামী, যে কারণে এরাই 5 জন গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? নাসিরউদ্দিন পাটোয়ারি বলছিলেন যে তারা একটা বিনোদনের জন্য গিয়েছিলেন, তো ওই দিনই বিনোদন করতে হবে কারণ এটা চোখে লেগেছে, এই জন্য সবাই কিন্তু এগুলো বলেছে। এখন একটা দলের শীর্ষস্থানীয় 5 জনকে, যুগ্ম আহ্বায়ক যিনি আছেন খালেদ সাইফুল্লাহ, উনিও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তো শীর্ষস্থানীয় 5 জনকেই শোকজ করা, এটা আসলে আমাদের দেশে এর আগে দেখা যায় না এরকমভাবে। আমি এটাকে অভূতপূর্বই বলবো। এখন অভূতপূর্ব কি ভালো অর্থে কি মন্দ অর্থে, এটা নিয়ে একটু কথা বলবো কয়েক মিনিট। তো এটার অভূতপূর্ব ঘটনা, কিন্তু এই 4 জন যদি দল ছেড়ে চলে যায় তাহলে দলটাই ঠিক মতো মানে মানুষ চিনবে কিনা সন্দেহ হয়ে যায়। দল টিকবে, দলটা ভালো মতো মানুষ চিনবে কিনা সন্দেহ, কারণ এরাই কিন্তু দলের মুখ। সেই যাদের দিয়ে দল উজ্জ্বল হচ্ছে সেরকম 5 জনকে তারা কিন্তু শোকজ করলো। এবং এই শোকজ করাটাকে কে কিভাবে নিল এবং এটা ভালো হলো কি মন্দ হলো, আমাদের কি অভিমত, এগুলো একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। তার আগে দেখে নেই সেখানে কি লেখা হয়েছে। সবাইকে একই ভাষায় এই শোকজটি করা হয়েছে। শোকজে লেখা হয়েছে, জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও 4 জন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজারে গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে আগে অবগত করা হয়নি। এমন অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী 24 ঘন্টার মধ্যে দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা যাচ্ছে। সবার কাছে একই চিঠি, এবং সেই চিঠি পাঠিয়েছেন দপ্তর সম্পাদক সালাউদ্দিন সিফাত।
ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এখন আমি যেটা বলছিলাম, এই ঘটনাটা কি প্রমাণ করে? আমাদের এই দেশে কিন্তু এই ধরনের শীর্ষ নেতৃবৃন্দকে শোকজ করার ঘটনা খুব কম ঘটে, এবং ঘটলেও তার জবাবটা কি আসে সেটা আমরা কেউ জানতে পারি না। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাদেরকে। কিছুদিন আগে এই যে এখন যে বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশে থাকা যারা নেতা আছেন তাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমেদ, উনি যখন কক্সবাজার এয়ারপোর্টে নামলেন বিদেশ থেকে এসে, তখন উনি কিন্তু এস আলমের গাড়ি ব্যবহার করে উনি গাড়ি বহরের মধ্যে ছিলেন। তো উনি কেন এস আলমের গাড়ি ব্যবহার করলেন এই সংক্রান্ত একটা শোকজ, কিন্তু যেহেতু এটা নিয়ে সোশ্যাল মিডিয়া লেখালেখি হয়েছে, তখন এটা নিয়ে শোকজ একটা করা হয়েছিল তাকে। তার জবাব উনি কী দিয়েছিলেন আমরা কেউ জানি না, তবে আমরা তখনই বুঝে নিয়েছিলাম যে উনি যে বাপের নেতা, জবাব দিন আর না দিন কেউ কিছু বলবে না, তাই হয়েছে। এটা নিয়ে উচ্চবাচ্য হয়নি, এবং আমার ধারণা এটার জবাব যে খুব একটা গ্রহণযোগ্য জবাব হয় বিশেষ করে সাধারণ মানুষের কাছে, আমার কাছে এখনো তা মনে হয় না। উনি নিয়েছিলেন, এস আলমের গাড়ি নিয়েছিলেন। তো এখন এগুলো তো আমরা জানি, এবং এই জবাবটা পাওয়া যায়নি বলে অনেকে কিন্তু অনেক ধরনের কথা, বিদেশ থেকে যেমন আমাদের অনেকে আছে যারা নাকি অনলাইনে কথা বলেন, তারা তো আরও বড় ধরনের অভিযোগ করেন যে ওখানে যে উনি এস আলমের টাকাতে নাকি বিদেশে ছিলেন, এই ধরনের অভিযোগ কিন্তু ওনাকে করেন। এই অভিযোগগুলো করতে পারতেন না যদি ওনার শোকজটা গ্রহণযোগ্য মাত্রায় হতো এবং যদি সেটা পাবলিক করা হতো। কয়েকদিন আগে এই দলের এএনসিপির আপনার মনে আছে আরেকজন কেন্দ্রীয় নেতা তুষার, তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল, সে একটা নারীকে হেনস্থা করার অভিযোগ, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে, সেই নারীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাকেও কিন্তু শোকজ করা হয়েছিল। সেই শোকজের জবাব আমরা দেখিনি, আমরা জানতে পারিনি, কিন্তু তাকে দল থেকে বাদও দেওয়া হয় নাই। দেখা যাচ্ছে দলের বিভিন্ন প্রোগ্রামে উনি কিন্তু গুরুত্ব সহকারে উপস্থিত হচ্ছেন, উপস্থাপন তাকে করা হচ্ছে। তারপরও আমি বলবো একসঙ্গে 5 জন নেতাকে এই যে শোকজ করা, এটা গুরুত্বপূর্ণ এবং আমার কাছে খুবই ইতিবাচক।